এই অগ্নি জ্বলছে সেনানিবাসে, এটি ধেয়ে আসলো বলে। পাগল হয়ে গেছে জুনিয়র অফিসাররা প্রতিশোধের স্পৃহায়, পাগল হয়ে গেছে জুনিয়র অফিসাররা। যে কোনো সময় যা কিছু ঘটতে পারে যে কোনো জায়গা থেকে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবারও এই মুক্তির আস্বাদন, এই মুক্তি নিয়েই আপনাদের কাছে ফিরবে। স্টেটসম্যান আসছে, জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে উদ্ধার করবে। সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, কোর্টে হাজির করা হয়েছে, এবং সেনাবাহিনীর জাতিসংঘে একটা শান্তিরক্ষী মিশনে একটা গুরুত্বপূর্ণ উপস্থিতি আছে। সেনাবাহিনীকে কি জাতিসংঘ থেকে পুরোপুরি বাদ দেওয়ারও একটা ষড়যন্ত্র কি? এই পুরো হোল প্ল্যানটা হচ্ছে বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়ার প্ল্যান। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ দিয়েছে সাদিক কাইয়ুম আর হাবাদুল্লাহ। তারা গিয়ে বলেছে যে ওবায়দুল হাসান শাহীনকে এক্ষুনি পদত্যাগ করতে হবে, নতুন বিচারপতি হিসেবে আনতে হবে হচ্ছে রিফাতকে। ঢাকা ইউনিভার্সিটির নাক টিপ দিলে দুধ বের হবে, এরা আপনার নির্বাচিত করছে প্রধান বিচারপতি। নিজু ভাই, শুধু এরা নাকি এদের মাস্টার মাইন্ড আছে, এদের পরামর্শক আছে? তাদের বাবা কারা? ওই তাদের বাবা হিসেবে তখন তারা কাদের পাওয়ারে করেছে? সেনাবাহিনীর পাওয়ারে করেছে। ওই জামাত পিছনে ছিল, এখন সেনাবাহিনীকে এসে ধরেছে। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে জুডিশিয়ারি, পার্লামেন্ট, এক্সিকিউটিভ, এডুকেশন সিস্টেম, মেডিকেল সিস্টেম, সামাজিক বন্ধন, প্রত্যেকটা জায়গা ভেঙে দিয়েছে। আপনার আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। প্রায় ৩,২০০ মানুষকে খুন করার অফিসারকে খুন করার মধ্য দিয়ে, যার কোনো তদন্ত হয়নি, মামলা হয়নি, কিচ্ছু হয়নি। না, এই জাতিসংঘের যে একটা ভুয়া রিপোর্ট করলো, এই ভুয়া রিপোর্টেও এগুলো আসেনি। পুলিশ হত্যা আসেনি, রেল ধ্বংস আসেনি, টেলিভিশন ধ্বংস আসেনি। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তাকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী একটি নিরাপদ স্থানে, তার জীবন যাতে সঙ্গীন অবস্থাতে না পড়ে, ফলে তাকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আজ অবধি সশস্ত্র বাহিনী সেটি থেকে উত্তরণ করতে পারেনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যদিও নিরাপদে এই মুহূর্তে আছেন। আচ্ছা, ওই ঘটনার প্রেক্ষিতে, অর্থাৎ গত বছরে যে এই মৌলবাদী জঙ্গিদের যে তাণ্ডব হয়েছিল, সেই ঘটনার প্রেক্ষিতে জাতিসংঘের একটি অফিস আছে। জাতিসংঘের অনেকগুলো অর্গান, অনেকগুলো ব্রাঞ্চ অফিস কাজ করবার ধারা, তার মধ্যে একটি হচ্ছে হিউম্যান রাইটস অফিস। এটিকে OHCHR বলে। আসলে এর কায়দার নাম আছে দ্য ইউনাইটেড নেশনস অফিস অফ দি হাই কমিশনার অফ হিউম্যান রাইটস, OHCHR। কেমন? এটি লম্বা নাম, সংক্ষেপে অনেকেই বলে। ইনফ্যাক্ট তারা তাদের রিপোর্টও আসলে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস অফিস এটি শুরুতে টপে দিয়েছিল। তারা করলো কি, ফেব্রুয়ারি 12, 2025, অর্থাৎ এই বছর একটি রিপোর্ট পাবলিশ করে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? আপনার ঘটনা ঘটলো হচ্ছে জুলাই, অগস্ট। আমি যদি অগস্ট থেকে ধরি, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, লেটস সে আপনার প্রায় 7 মাসের মাথাতে, বা এটা যদি অগস্টের 5 তারিখ থেকে ধরি, তাহলে 6 মাসের মাথাতে তারা একটি রিপোর্ট পাবলিশ করে। এই রিপোর্টটা তারা পাবলিশ করেছে যে জুলাই এবং অগস্টে বাংলাদেশে কি হয়েছে, কারা এটির জন্য দায়ী, কেন হয়েছে, এটির একটি চুলচেরা বিশ্লেষণ করবে বলে একটা রিপোর্ট তারা, বা দাবি করেছে যে এরকম করেছে, এরকম বলে তারা একটা রিপোর্ট পাবলিশ করেছে। তো আজকে সামগ্রিকভাবে দেশ, আমরা যে দেশটা 15 মাস আগে যে দেশটা দেখেছিলাম, যে দেশটা ছিল, সেই দেশটা এই মুহূর্তে আর নেই। আমরা এখান থেকে বের হবো কিভাবে? উত্তরণের উপায়টা কি? আমরা কি করতে পারি? আওয়ামী লীগ ইজ দ্য অ্যান্সার। আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে, সাধারণ জনগণ, কালকে একটা ভিডিও আপলোড করেছি, এক 60 বা 70 এক চাচা অশ্লীল ভাষায় গালি দিতে দিতে রিক্সা চালাচ্ছে। ভাইরে, বুকটা আমার ফেটে গেছে গালি শুনে না।
ঠিক শুনে মাত্র 20 সেকেন্ডের ভিডিও আপনি দেখতে পারেন। গালি দিতে দিতে রিক্সা চালাচ্ছে, ইউনূসের 14 গোষ্ঠী সে উদ্ধার করছে। আক্ষেপ, কষ্ট, আগুনি, পেইন। এই মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এই জাতিকে মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ। এবং বাংলাদেশ আওয়ামী লীগ ইজ দ্য অ্যান্সার। আপনার উত্তর বাংলাদেশ আওয়ামী লীগ 52-তে বাঁচিয়েছে, 71-এ বাঁচিয়েছে, 66, 69। বাংলাদেশ আওয়ামী লীগ আবারও বাঁচাবে। আপনি লিখে রাখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ইজ দ্য অ্যান্সার ফর বাংলাদেশ। শুধু একটাই কথা, সাথে থাকবেন, পাশে থাকবেন, আর ভুল করা যাবে না, আর ভুল মানুষকে বিশ্বাস করা যাবে না, আর খন্দকার মোশতাককে আনা যাবে না। আর এই ভবিষ্যতের বাংলাদেশ হবে ম্যাজিক্যাল বাংলাদেশ। ম্যাজিক্যাল বাংলাদেশ গড়বে ম্যাজিক্যাল আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ আর কোনো বুর্জোয়াদের স্টেশন হবে না, হবে শোষিতের, হবে সমস্ত কিছু হারাদের। স্টেটসম্যান আসছে, জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে উদ্ধার করবে। আজকে যে আইসিটি এই আইসিটি তো এই রিপোর্টটা, এই যে ভুয়া রিপোর্ট, যে রিপোর্টটা আমরা পোস্টমর্টম করতে আজকে বসেছি, সেই ভুয়া রিপোর্টটাকে আমলে নিয়েই তো আইসিটি আদালতটা চলছে। এবং এই রিপোর্টটা আসার সাথে সাথে খুব দম্ভ ভরে তারা বলা শুরু করে দিলেন যে আমরা একটা বিশাল রিপোর্ট পেয়ে গেছি, বিশাল একটা অর্জন পেয়ে গেছি। একটা অনুরোধ করব, জি, আইসিটি আদালত বলবেন না, এটি তাজুলের আদালত বলেন। একদম এটি তাজুলের আদালত। এটা কিসের আইসিটি আদালত? এটি আদালত। আপনি এই তাজুলের আদালতে হুমায়ূন আহমেদের উপন্যাস প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়েছে। আমি সেইটাকে ব্যবচ্ছেদ করে একটা আলাদা 56 মিনিটের একটা ব্লগ বানিয়েছি। সেখানে বলা হচ্ছে কোন এক টঙ্গীর মোজাম্মেলের কথা বলা হচ্ছে, 1974 সালের ঘটে যাওয়া একটা মিথ্যা ঘটনা, সেইটাকে বানিয়ে দিয়েছে আমাদের যে মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হকের নামে। ওই সময় আমি মেজর নাসির উদ্দিন, মানে ঘটনার চরিত্রের একজন প্রধান চরিত্র, সেই নাসির উদ্দিন সাহেবের সাক্ষাৎকার নিয়েছি। তিনি বলে ওই দিন তো মোজাম্মেল নামে কোনো ঘটনা ঘটে নাই ভাই। ওই দিন ঠোঁটকাটা হাশেম, হাসান সর্দারের ছেলে ঠোঁটকাটা হাশেম, যে রেপ করেছিল এবং যার কাছে অস্ত্রের মজুদ ছিল, তাকে ধরতে আমরা গেছি এবং বঙ্গবন্ধুর নির্দেশে আমরা দ্বিতীয়বার তাকে ধরে নিয়ে আসি এবং তার কোনো জামিন হয়নি। আর ওখানে বলা হয়েছে যে বঙ্গবন্ধুর নির্দেশে নাকি খুনি ছাড়া পেয়ে গেছে। কোথায়কার কোন মোজাম্মেল? একজন মোজাম্মেল ছিল টঙ্গীর কাজী মোজাম্মেল হক, তিনি 3টা কলাপসিবল গেট লাগিয়ে ঘরে বসেছিলেন। এটা আমাকে নাসির সাহেব, আপনি আমার ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে গেলেই সেই 56 মিনিটের ভিডিও দেখবেন, অবাক হয়ে যাবেন। যাক, সেসব কথাতে যাই। এই দেশের প্রোপাগান্ডার কোনো মা এবং বাবা নাই। প্রোপাগান্ডা কমপ্লিটলি, প্রোপাগান্ডারও আসলে প্যারেন্টস থাকা দরকার। যে প্যারেন্টস বলতে বোঝাচ্ছি যে একটা প্রোপাগান্ডা যখন হয়, ধরা যাক যে আপনি আমাকে একটা কলম দিয়ে খোঁচা দিলেন, ভাই বাড়ায় বললে আমি বড় জোর বলতে পারি উনি আমার একটা লাঠি দিয়ে খোঁচা দিছে, উনি আমার অ্যাটম বোম মারছে, এটা বলবো নাকি আমি? মানে বাংলাদেশের প্রোপাগান্ডা গুলো হচ্ছে এই লেভেলের। উনি আমাকে অ্যাটম বোম মেরে উনি আমার পুরো পরিবারকে মেরে ফেলেছে। আমরা আইসিটির আলাপে ছিলাম, আইসিটির আলাপটা শেষ করতে চাই। গত 2 দিন ধরে একটা ভিডিও ভাইরাল হয়েছে, স্টেট ডিফেন্স আমির হোসেন, যাকে রাষ্ট্রের, এটা নিয়ে একটু আপনি যদি বলেন আর কি। আমির হোসেনের ব্যাপারটা একটু বলি। আমির হোসেন আপনার মূলত দালালি করতো। ও তো ওই জুনিয়র থেকে ও যেটা করতো, ও আপনার ওই যে জজ কোর্টের, মহানগর দায়রা জজ কোর্টের ওইখানে অনেক মানুষ দাঁড়িয়ে থাকে, বিচার প্রত্যাশী, আত্মীয় স্বজন। তো আমার এক বন্ধু একটা ডেমনস্ট্রেশন দিয়েছিল। তিনি কি করতেন আসলে, তিনি গিয়ে ওইখানে দাঁড়াতেন, সকালবেলায় দাঁড়াতেন, তিনি চারদিকে তাকাতেন, খুঁজতেন, চা খেতেন, এর পাশে বসে ওর পাশে বসে, ওইখানে পেঁপে বিক্রি করে, তরমুজ বিক্রি করে, এগুলো একটা হাতে নিয়ে ঘুরতেন।
ভাইয়ের কি উকিল লাগবে, ওই পাশে গিয়া ফিস করে বলতো। ওই যে প্রস্টিটিউটদের দালাল আছে না, যে জিনিস লাগবো দেখবেন এরকম, কিন্তু রাস্তাঘাটে জিজ্ঞেস করতো একটা ভাই ভালো জিনিস আছে লাগবে, তো ওই আমির হোসেন করতো কি ভালো উকিল আছে লাগবো, তো এইভাবে সে ক্লায়েন্ট ধরে নিয়ে যেত চেম্বারে। লোকটা কোন একটা অদ্ভুত কারণে পিনাল কোড এটা বলতে পারতো না, সে বলতো পেনাল কোড। পেনাল কোডের 14 নম্বর দ্বারা পড়ছো এইভাবে, আচ্ছা পেনাল কোড রাষ্ট্রপক্ষ মাননীয় প্রধানমন্ত্রীর আইনজীবী হিসেবে নিয়োগ করেছে। মজার ব্যাপার হচ্ছে এই লোকের আগে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছিল, তার নাম তো আমি ভুলে গেছি, ওর কোয়ালিটি আর কি এর থেকে ভালো ছিল আর কি, মানুষ বলে যে ও একটু বেটার উকিল ছিল, বাট ওর ঘটনা হয়েছে সে 5 তারিখের সময় 5 তারিখের পরে মাননীয় প্রধানমন্ত্রীর ফাঁসি দাবি করেছিল ফেসবুক স্ট্যাটাসে। আচ্ছা, মানে ওকে নিয়োগ দিয়েছে আপনার। তখন এটা নিয়ে যখন আমরা সবাই কথা বলা শুরু করলাম, তখন ওই সমালোচনা এড়াতে এই আপনার পেনাল কোডকে নিয়ে এসেছে। এই পেনাল কোড তো দেখেছেন, সে বলেছে যে আমি যদি এখন ফাঁসি না চাই তাহলে স্যার হইবে, তাহলে আপনারা কি কইবেন, আমি কি আর ফাঁসি চাইতে পারি? অর্থাৎ তার ফাঁসি চাওয়ার অনেক ইচ্ছা আছে, কিন্তু নাটকের যেহেতু একজন খুশি লোক তাই চাইতে পারছে না, যে আমি আর্গুমেন্ট করবো আপনি আমারে পাল্টা আর্গুমেন্ট করবেন, একটু বোঝান আর কি, ব্যাপারটা ওরকম। তো এই হচ্ছে তাজুলের আদালতের অবস্থা। এই তাজুল ছিল শিবিরের একজন কর্মী রাজশাহী ইউনিভার্সিটিতে। তার নামে 1997 বা 8-এ তারই একজন সিনিয়র সহপাঠী আমাকে এই তথ্যটা জানিয়েছে, তার নামে একটা মার্ডার কেস ছিল। ভবিষ্যতে এই মার্ডার কেস আবার সামনে আসতে পারে, তদন্ত সাপেক্ষে, সময় তো সবারই আসে। বলছে আমরা যদি সেতু ভবন না, আমি সজল কিং, আমারে চিনছেন, আমি সজল কিং, আমি পড়াইছি সেতু ভবন, আমি লিড দিছি, আমি আওয়ামী লীগের পতন ঘটাইছি। তারপর আরেকজন বলছে আমরা বিটিভি ভবন পড়াইছি, প্রকাশ্যে বলছে। মামলা হয়েছে না, ইনডেমনিটি দেওয়া হয়েছে। একটা পুলিশ অফিসারের হত্যার বিচার হয়েছে হয়নি, যার কারণে আজকে পুলিশ নেই। আচ্ছা, সাজ্জাদ ভাইয়ের গত এটা কি মাস, অক্টোবরের 1 থেকে অক্টোবরের 30 পর্যন্ত ঘটে যাওয়া কোন ঘটনাতে সাজ্জাদ ভাইকে আসামি করা যাবে না। স্বাভাবিক প্রশ্ন উঠবে, এই সাজ্জাদ ভাই এলো কোত্থেকে, সাজ্জাদ ভাইরে ঢুকেছেন কেন এটার ভিতরে? তার মানে সাজ্জাদ ভাই এই অক্টোবরের 1 থেকে 30 তারিখের ভিতরে কিছু একটা করেছে, নাহলে উনাকে ইমিউনিটি দেওয়ার প্রশ্ন আসলো কেন? আমি একটা উদাহরণ দিয়ে বুঝালাম আপনাকে, বুঝতে পেরেছেন আপনি? আমি আপনাকে ব্যারিস্টার আমিরুল ইসলাম একটা চমৎকার কথা বলেছিলেন 1996-এ। তিনি দৈনিক জনগণে একটা কলাম লেখেন, খুব সম্ভবত 15ই অগস্ট। বলেছিল যে ইনডেমনিটি অধ্যাদেশ itself is a statement or confession of the killers. ওই ইনডেমনিটি অধ্যাদেশে বলা হয়েছে যে 14ই অগস্ট রাতের পর থেকে আজ পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে এগুলোর ব্যাপারে কোনো আদালতে যাইয়া বিচার চাওয়া যাইবে না, বিচার করা যাইবে না। তো ওইখানে তো বলে দেওয়া হচ্ছে যে ওইখানে কোন একটা ঘটনা ঘটিয়েছেন আপনারা, জি, তাহলে আপনার ইমিউনিটির প্রয়োজন পড়ছে কেন? এই বিষয়টা এমন, হ্যাঁ জি সরি, ঠাকুর ঘরে কে রে আমি করা খাইনি, বিষয়টা একদম বিষয়টা তেমন। 1974 সালে একটু শুনে রাখা ভালো ভাই, 1974 সালে অপারেশন ক্লিন আপ নামে একটি অপারেশন হয়। আপনার এই মজুদদারি, কালোবাজারি, ছিনতাইকারী, ডাকাত, খুনি এদেরকে গ্রেফতারের জন্য সেনাবাহিনীকে অস্ত্র উদ্ধারে নামানো হয়, সেনাবাহিনীকে এই অপরাধীদেরকে ধরতে নামানো হয়। মেজর নাসির উদ্দিন, যিনি এখনো জীবিত আছেন, মেজর নাসির উদ্দিনের দায়িত্ব পড়েছিল টঙ্গী এলাকাতে। আর বঙ্গবন্ধুর খুনি ফারুক, তার দায়িত্ব পড়েছিল ঢাকার ডেমরাতে এই অপারেশন ক্লিন আপে। এই অপারেশনটা শুরু হয়েছিল জুলাই মাসে 1974 সালে। অ্যান্থনি মাস্কারেনহাস নামে
লোক একটা বই লেখে, দ্য লিগেসি অফ ব্লাড। এই বইয়ের মধ্যে এই বঙ্গবন্ধুর খুনি এসে বলে যে টঙ্গীতে, বলে বঙ্গবন্ধুকে খুন কেন করতে চাইলো, এইটার অংশ হিসেবে সে বলে, তাকে অ্যান্থনিকে বলে যে টঙ্গীতে মোজাম্মেল নামে এক লোক, এক গৃহবধূ, এক নবদম্পতিকে রাস্তাতে একা পেয়ে 4 জন মিলে গণধর্ষণ করে, গণধর্ষণের পরে মেরে ফেলে। পরবর্তী সময় সেনাবাহিনীর যিনি অফিসার মেজর নাসির উদ্দিন তাকে গ্রেফতার করে। ওই অপারেশনের সময় মেজর নাসির উদ্দিনকে 3 লক্ষ টাকা ঘুষ অফার করে এই মোজাম্মেল। তিনি হচ্ছেন টঙ্গীর আওয়ামী লীগের সভাপতি বা প্রধান। পরবর্তী সময় মেজর নাসির উদ্দিন এই ঘুষ নেয় না, তাকে গ্রেফতার করে আদালতে চালান করে দেয়। বঙ্গবন্ধুর নির্দেশে, মানে ওই অ্যান্থনির কাছে ফারুক বলছে বঙ্গবন্ধুর নির্দেশে নাকি পরবর্তী সময় এই রেপিস্ট মুক্তি পায়। অর্থাৎ এই ঘটনা দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে যে সেই সময় আইন আদালত বলতে কিছুই ছিল না, রেপিস্টরা বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তি পেয়ে ঘুরতো। কত বড় অ্যালিগেশন চিন্তা করেন। তাহলে এখানে ক্যারেক্টার কে কে আসলো? মোজাম্মেল, মেজর নাসির, ফারুক, এই তো ক্যারেক্টার। ফারুক তো ফাঁসি হয়েছে, ফারুক নাই। তাহলে মূল ঘটনার নায়ক কে এখানে? আপনার মেজর নাসির উদ্দিন। মেজর নাসির ভাইকে ফোন দিলাম, উনি বলে না তো, আমি তো মোজাম্মেল নামে কাউকে গ্রেফতার করি নাই। তো তাছাড়া এরকম কোন ধর্ষণের ব্যাপারও না, এটা অন্য কাহিনী। কি কাহিনী? তখন তিনি পুরো স্টোরি বললেন যে মোজাম্মেল, কাজী মোজাম্মেল হক নামে একজন এমপি ছিলেন ওই এলাকায় এবং আওয়ামী লীগের নেতা ছিলেন। তিনি ওই সিরাজ শিকদার এদের ভয়ে তিনি ঘরের মধ্যে 3টা রক্ষাবহ রচনা করে তিনি ঘরের মধ্যে বসে থাকতেন আর অনেক গার্ডটার নিয়ে বের হতেন। উনি এখানে কোনো সাবজেক্টই না। উনার সাথে আমি দেখা করতে গিয়েছি, কারণ উনার এলাকাতে যেহেতু আমি অপারেশন করতে এসেছি, তাই একটা কার্টেসি ভিজিট ওনার বাসাতে করেছি, এতটুকুই। কিন্তু আমি গ্রেফতার করেছি ঠোঁট কাটা আবুল হাশেমকে। এই ঠোঁট কাটা আবুল হাশেমকে আমি গ্রেফতার করার পরে তাকে 54 ধারাতে মামলা দেয় পুলিশ, রেপ কেসে মামলা দেয় নেই। আচ্ছা, 54 ধারাতে মামলা দেওয়ার কারণে এই আবুল হাশেম মুক্তি পেয়ে যায়। স্বাভাবিকভাবে আপনি তো জানেন 54 ধারা হচ্ছে সন্দেহের বশবর্তী যদি পুলিশ কাউরে ধরে, ওই 1 রাতের কাস্টডি হলেও পরের দিন জামিন পেয়ে যায়, বা 2-3 রাতের কাস্টডি হলে। এই ঠোঁটকাটা হাশেম আদালত থেকে বের হয়ে এই মেজর নাসির উদ্দিনের বিরুদ্ধে মিছিল করে, বিরাট বড় মিছিল। সেখানে দাবি করে মেজর নাসির উদ্দিন তার স্ত্রীর গায়ে অশালীনভাবে টাচও করেছে। এই খবর কোনো না কোনো ভাবে সেনানিবাসে পৌঁছা যায় এবং বঙ্গবন্ধুর কাছে পৌঁছায়। বঙ্গবন্ধু তাকে 32 নম্বরে ডাক দিয়ে নিয়ে আসে এবং বঙ্গবন্ধু এসব সমস্ত ঘটনা শোনার পরে, অনেক লম্বা ঘটনা, আপনি আমার ওই অডিওটা ভিডিওটা দেখলে দেখবেন যে বঙ্গবন্ধু নিজে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে এবং ওই ঘটনার সময় মেজর জেনারেল জিয়াউর রহমান, মেজর জেনারেল শফিউল্লাহ, খালেদ মোশাররফ, ডিএফআই অর্থাৎ আজকের ডিজিএফআই চিফ, তখন তো ডিএফআই ছিল, এখন ডিজিএফআই, পুলিশের এসপি মাহবুব সাহেব, ঢাকার ডিসি আবুল হায়াত, এই গণ্যমান্য ব্যক্তির উপস্থিত ছিল। বঙ্গবন্ধু বলেছে, নাসির তুমি নির্ভয়ে কাজ করবে, সমস্ত অপরাধীকে গ্রেফতার করা চাই। এই হায়াত সাহেব, আপনি আপনি ম্যাজিস্ট্রেট মজুমদার সাহেবকে একটু নাসিরের সাথে দিয়ে দেন। আচ্ছা, মজুমদার সাহেব অত্যন্ত স্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এই মজুমদার সাহেবকে নাসির সাহেবের সাথে দিয়ে দিল যাতে করে দ্রুত মামলা মোকদ্দমাগুলো তিনি দায়ের করতে পারেন। এবং আমি তাকে জিজ্ঞেস করেছি, বঙ্গবন্ধু কি বলেছেন যে আমার দলের কর্মীদেরকে ছেড়ে দেবে বা কাউকে যদি, বলছেন নো, উনি যে স্ট্রিক্ট, সব বদমাইশকে ধরতে হবে। সেইটাকে হুমায়ুন আহমেদ কি করলো? গল্প লিখেছে, স্থান বঙ্গবন্ধুর বাড়ি। শোনেন 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 ওই মাঝখানে নাসের গল্পকে নিয়ে হুমায়ুন আহমেদ গল্প লিখেছে, স্থান বঙ্গবন্ধুর বাড়ি। বঙ্গবন্ধুর 2 পা মোজাম্মেলের বাপ আর ভাইয়ের দখলে, তারা বসে বসে কাঁদছে, মুজিব ভাই আমার ছেলেরে তো ধরে নিয়ে আইলো, এখন আপনি বাঁচান। মুজিব ভাই বলল, কে ধরে নিয়ে এসেছে? মুজিব ভাই, ওই মেজর নাসির উদ্দিন নামে একটা বদ আর্মি অফিসার। তাই নাকি? ওরা অনেকবার বাইরে গেছে, এই মোজাম্মেলের মুক্ত কর। গল্প বানিয়েছে।
অথচ ওইখানে মোজাম্মেলের কোনো ক্যারেক্টার নাই। মজার ব্যাপার হচ্ছে মোজাম্মেলের দুই ভাই নাই। জি, গল্প লেখকের কল্পনার ফসল, সেটিকে আদালতের কোনো বিষয় হয়ে আসতে পারে না। কনফিডেন্টলি জিজ্ঞেস করা হয়েছে তাকে আবার ওই জামাতি জাজ জিজ্ঞেস করছে যেটা কত সালের ঘটনা। তাজুল বলছে 1972। মানে আচ্ছা, এত কনফিডেন্ট। আরে বেটা তুই 1974 সাল বল অ্যাটলিস্ট।